হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে কি প্রশ্ন রয়েছে, এনসিএফ 2005 সম্পর্কে কিছু বলুন। এই যে এনসিএফ, এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। এই যে এনসিএফ 2005, এর আগেও আরও তিনটি এনসিএফ ছিল, যেগুলো গঠিত হয়েছিল 1975, 1988 এবং 2000 সালে। এবং এই যে এনসিএফ 2005, এটি 2005 সালে গঠিত হয় এবং এটি হলো চতুর্থ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। এই যে এনসিএফ 2005 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে এই ধরনের একটি ফ্রেমওয়ার্ক গঠনের কথা বলা হয় এবং সেই অনুযায়ী এই এনসিএফ 2005টি গঠিত হয়। এর চেয়ারপারসন ছিলেন প্রফেসর জস পাল। এনসিএফ 2005-এ যে সমস্ত কথাগুলি বলা হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিক্ষার্থীদের সামগ্রিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং সামগ্রিক ও সর্বজনীন শিক্ষা, এছাড়া স্কুল শিক্ষা, এই সমস্ত জিনিসগুলি এখানে তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের বোধের ওপর অর্থাৎ মুখস্থবিদ্যা ছাড়া বোধের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। এবং লার্নিং উইদাউট বার্ডেন, অর্থাৎ কোনো বোঝা ছাড়া যদি শিক্ষার্থী শিখতে পারে সেই কথা এখানে বলা হয়েছে। লার্নিং উইদাউট বার্ডেন অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে অতিরিক্ত বেশি জিনিস না দিয়ে কেবলমাত্র যে কন্টেন্টটাকে ফোকাস করা হচ্ছে সেটির বিষয়ে তাদেরকে জানানো হবে। এই সমস্ত কথাগুলি এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত এর প্রয়োজনীয়তা কী? এখানে একটু কনফিউশন হওয়ার সংখ্যা রয়েছে। যেমন ন্যাশনাল অ্যানথেম মানে হলো জাতীয় সঙ্গীত, আবার যদি বলা হয় ন্যাশনাল সং, ইংরেজিতে ন্যাশনাল সং, কিন্তু বাংলায় এটা হবে জাতীয় স্তোত্র। এবং এই জাতীয় স্তোত্র হলো বন্দে মাতরম। আমাদের প্রশ্নটা কি, ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা কী? প্রতিদিন বিদ্যালয় শুরুর পূর্বে এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় যে ঐক্য এবং সংহতির বিষয়টিকে এবং দেশাত্মবোধের যে বিষয় সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়। তাদের মধ্যে একটা দেশাত্মবোধের ভাবনা এবং তাদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতির ভাবটি ফুটিয়ে তোলার জন্য জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবং এই যে জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণমন, এটি 1911 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। 1911 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয় এবং যে গানটি থেকে এই জাতীয় সঙ্গীতটি নেওয়া হয়েছে সেটির নাম হলো ভারত ভাগ্য বিধাতা। এই গানটি থেকে জাতীয় সঙ্গীতটি নেওয়া হয়েছে এবং এই গানটিতে মোট 5টি স্ট্যাঞ্জা ছিল। যার মধ্যে প্রথম স্ট্যাঞ্জাটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের যে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিছু তথ্য। আমাদের ভারতের জাতীয় পতাকাটিকে বলা হয় তেরঙ্গা। ভারতের জাতীয় পতাকাটিকে তেরঙ্গা নামে অভিহিত করা হয় এবং এখানে 3টি রং রয়েছে, যার সবথেকে ওপরে থাকে জাফরান বা গেরুয়া রং। এবং এই গেরুয়া রংটি হলো সাহসিকতার প্রতীক। সাহসিকতা, ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। মাঝে রয়েছে সাদা রং এবং এই সাদা রংটি শান্তি, সত্য এবং বিশুদ্ধতার প্রতীক। এবং সবচেয়ে নিচে রয়েছে সবুজ রং, সমৃদ্ধির প্রতীক। এই যে মাঝে সাদা রং রয়েছে, সেখানে সাদা রঙের মাঝে একটি নীল রঙের অশোক চক্র রয়েছে। এই অশোক চক্রে মোট 24টি দণ্ড থাকে এবং অশোক চক্র হলো উন্নতি এবং প্রগতির প্রতীক।
এই যে জাতীয় পতাকা, এটি কে নকশা তৈরি করেছিলেন? নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন এবং 1947 সালের 22শে জুলাই জাতীয় কংগ্রেসের অধিবেশনে এটিকে জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এবং মজার ব্যাপার হলো, ভারতের যে জাতীয় পতাকা তার সঙ্গে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের জাতীয় পতাকাও, ওটিকেও তেরঙ্গা বলা হয়, অর্থাৎ দুটি কিন্তু একই। এবং এই জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 3:2। 3:2। এর পরের প্রশ্ন দেখো, রিমিডিয়াল টিচিং অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ কখন কার্যকরী? প্রথমে আমরা ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে জেনে নেব যে শিক্ষার্থীর কোথায় ত্রুটি রয়েছে এবং শিক্ষার্থীর দুর্বলতার স্থানগুলিকে চিহ্নিত করার পরেই আমরা রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণটি নেব। এবং এই রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীটিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্য বিধান করে তাকে তাদের স্তরে উন্নীত করার চেষ্টা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মিড ডে মিল সম্পর্কে কিছু বলুন। এই যে মিড ডে মিল, এটি ম্যাসলোর যে চাহিদা তত্ত্ব ছিল সেটিকে ভিত্তি করে এই মিড ডে মিল চালু হয়, ম্যাসলোর চাহিদা তত্ত্ব। এবং 1960-এর দশকে, স্বাধীনতা পরবর্তীকালে 1960-এর দশকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ সর্বপ্রথম এই মিড ডে মিল স্কিমটিকে চালু করেন এবং 1995 সাল থেকে পশ্চিমবঙ্গে এই মিড ডে মিল চালু হয়। এবং মিড ডে মিলের বর্তমান নাম হলো পিএম পোষণ যোজনা। পিএম পোষণ যোজনা। পরবর্তী প্রশ্ন দেখো, বাচ্চা স্কুলে এসে কাঁদলে কি করবেন? বাচ্চা স্কুলে আসার আগে তার পারিবারিক পরিবেশে একটা যে নিরাপত্তার মধ্যে বাস করত, সেখান থেকে বেরিয়ে এসে সে যখন স্কুলে প্রথম ভর্তি হয় তখন সে পারিবারিক যে পরিবেশটা সেটা পায় না এবং সম্পূর্ণ অপরিচিত পরিবেশের মধ্যে সে নিরাপত্তাহীনতায় ভুগে। সেই জন্য ওই শিক্ষার্থীকে তার সঙ্গে মিশে তাকে আদর স্নেহের মাধ্যমে তাকে তার বন্ধুর মতন তার সঙ্গে ব্যবহার করতে হবে এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেও সে যাতে সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারে সেই বিষয়ে তাকে সাহায্য করতে হবে। অর্থাৎ সেই পারিবারিক পরিবেশটাকে তাকে স্কুলের মধ্যে এনে দিতে হবে, তাহলে সে নিরাপত্তাহীনতায় ভুগবে না এবং কান্না করবে না। পরবর্তী প্রশ্ন দেখো, টিএলএম এবং এলটিএম এর মধ্যে পার্থক্য কী? টিএলএম এর ফুল ফর্ম হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং এলটিএম এর ফুল ফর্ম হলো লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। এবং দুটির দ্বারাই শিক্ষা উপকরণকেই বোঝানো হয়, অর্থাৎ দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে বর্তমানে যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং আগে ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই তখন শিক্ষণ উপকরণ বলা হতো, কিন্তু বর্তমানে শিক্ষার্থীদেরকে যেহেতু মধ্যস্থলে রাখা হয় তাই তাদের শিক্ষণকে আগে রাখার জন্য এটিকে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বা শিক্ষণ উপকরণ নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী? পাঠ্যক্রম হলো কোনো একটি শিক্ষাবর্ষে সম্পূর্ণ শিক্ষণ পরিকল্পনা এবং পাঠ্যসূচি হলো কোনো একটি বইয়ে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হবে তার সূচি হলো পাঠ্যসূচি, অর্থাৎ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হলো পাঠ্যসূচি। পরবর্তী দেখো, সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যের যে 6টি উপাদান থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। খাদ্যের এই 6টি উপাদান যে খাদ্যে যথেষ্ট পরিমাণে থাকে সেই খাদ্যকে আমরা সুষম খাদ্য বলি এবং এর উদাহরণ হলো ডিম। ডিম একটি সুষম খাদ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বর্গীয় ব এবং অন্তস্থ ব এর মধ্যে পার্থক্য কী? এই যে বর্গীয় ব, তার অনুরূপ আকৃতির ব হলো এই অন্তস্থ ব। এর মধ্যে পার্থক্য কী? এই বর্গীয় ব হলো একটি স্বয়ংসম্পূর্ণ বর্ণ, অর্থাৎ এটি নিজেও ব্যবহার হতে পারে আবার অন্য বর্ণের সঙ্গে মিশেও ব্যবহার হতে পারে। যেমন উদাহরণ কী হবে? বর, আবার, বেতন ইত্যাদি হলো বর্গীয় ব এর উদাহরণ।
বর্গীয় ব সহযোগে শব্দের উদাহরণ। এবং অন্তস্থ ব এটি হলো একটি পরাশ্রয়ী বর্ণ, অর্থাৎ অন্য কোনো বর্ণকে আশ্রয় করেই এই অন্তস্থ বটি উচ্চারিত হয়। এর উদাহরণ কি হবে? দ্বিতীয়, ধ্বজা ইত্যাদি হলো এই অন্তস্থ বয়ের উদাহরণ। এই যে বর্গীয় ব এটি আসলে প বর্গের অন্তর্ভুক্ত, অর্থাৎ প ফ ব ভ ম সেখানে এই বর্গীয় বটির উল্লেখ থাকে এবং অন্তস্থ বর্ণসারিতে এই অন্তস্থ বয়ের উল্লেখ থাকে, অর্থাৎ অন্তস্থ জ র ল ব সেখানে এই অন্তস্থ বয়ের উল্লেখ পায়। এবং বাংলা বর্ণমালায় এই অন্তস্থ বকে আর ব্যবহার করা হয় না, কিন্তু বর্ণমালায় উল্লেখ না থাকলেও এই অন্তস্থ বটির ব্যবহার কিন্তু বহুলভাবেই প্রচলিত।